সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আর্ট লেসনের পার্ট 4 এর এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলো আর দেরি না করে আমাদের আজকের এই লেসনের যে সর্বশেষ পার্টটা, সেটা আমরা একদম লাইন টু লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করব। তো দেখো, এইখানে এই পার্ট 4 এ মূলত নভেরা আহমেদের কথা বলা হয়েছে। তো এখানে কি বলেছে দেখো, নভেরা আহমেদ ওয়াজ। আচ্ছা, তো নভেরা আহমেদ ছিলেন। ওয়াজ মানে কি? ছিলেন। কি ছিলেন? দেখো বলেছে দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। তাহলে দেখো, পায়োনিয়ার মানে কি? পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ। তাহলে তিনি কি ছিলেন? একজন পথিকৃৎ ছিলেন। অফ মানে কিসের পথিকৃৎ তিনি ছিলেন? মডার্ন স্কাল্পটিং। দেখো, মডার্ন স্কাল্পটিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আধুনিক যে ভাস্কর্য নির্মাণ, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। কোথায়? বাংলাদেশে। তার মানে দেখো, এই সেন্টেন্সটা থেকে আমরা যে মিনিংটা পাচ্ছি যে নবের আহমেদ বাংলাদেশে আধুনিক ভাস্কর্য নির্মাণের কি ছিলেন? একজন পথিকৃৎ ছিলেন। তারপরে দেখো কি বলছে, শি ইজ অলসো ওয়ান অফ দ্য। দেখো, ওয়ান অফ দ্য দিয়ে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে অনেকের মধ্যে কি একজন ছিলেন। তো অনেকের মধ্যে তিনি একজন কি ছিলেন? মোস্ট আন্ডার অ্যান্ড মিস রিপ্রেজেন্টেটেড। দেখো, মিস রিপ্রেজেন্টেড মানে কি? মিস রিপ্রেজেন্ট মানে হচ্ছে ভুলভাবে একটা জিনিসকে যখন উপস্থাপন করা হয়। তার মানে এই আন্ডার দিয়ে এখানে বোঝানো হয়েছে কি? অবমূল্যায়ন করাকে। তার মানে দেশের কি, যারা অবমূল্যায়িত এবং ভুলভাবে উপস্থাপিত, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। ঠিক আছে, এইটাই বলেছে এখানে। তিনি দেশের অন্যতম অবমূল্যায়িত এবং ভুলভাবে উপস্থাপিত বা উপেক্ষিত একজন শিল্পীও বটে। এরপর দেখো এখানে কি বলেছে, হোয়েন ডিসক্রাইবিং। দেখো, ডিসক্রাইব মানে তো বর্ণনা দেয়া। তো এখানে বলেছে কি, যখন বর্ণনা করা হয়েছে দ্য ওয়ার্কস অফ দ্য ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পচার নবেরা আহমেদ। তাহলে দেখো, হোয়েন ডিসক্রাইবিং মানে যখন বর্ণনা করা হচ্ছে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। কার কাজ বা কিসের কাজ? ফার্স্ট বা প্রথম যে মডার্ন বাংলাদেশি স্কাল্পচার বা আধুনিক বাংলাদেশি ভাস্কর নবের আহমেদের কাজের বর্ণনাটা যখন করা হচ্ছে, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেমড। দেখো, প্রোক্লেম মানে কি জানো? প্রোক্লেমড মানে হচ্ছে কি বলা যায়, যে অনেকটা ঘোষণা করা, এরকম বোঝায়। তো যখন তার ব্যাপারে বর্ণনা করতে যাচ্ছিলেন, তখন এই শিল্পাচার্য জয়নুল আবেদিন কি বলেছেন? হোয়াট নোভেরা ইজ ডুইং নাও উইল টেক আস এ লং টাইম। তার মানে আমাদের কি লাগবে? আমাদেরকে অনেক সময় নিতে হবে, কারণ এই লং টাইম মানে একটা লম্বা সময়। কি করতে? টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। তাহলে কি দাঁড়ালো? যে নোভেরা এখন যা করছে সেটা বুঝতে আমাদের কি লাগবে? অনেক সময় লাগবে। শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট। দ্যাট কাইন্ড অফ মানে কি? ওই ধরনের বা ওই রকমের। তো নোভেরা হচ্ছে কি? সেই ধরনের একজন আর্টিস্ট বা শিল্পী। দেখো, এই প্রথম আধুনিক বাংলাদেশি যে ভাস্কর, এই নবের আহমেদের শিল্পকর্মের বর্ণনা দিতে গিয়ে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন কি বলেন? নোভেরা এখন যা করছেন তা আমাদের বুঝতে অনেক সময় লাগবে। দিস অ্যাপলি ডিসক্রাইবস। দেখো, ডিসক্রাইবস মানে কি? বর্ণনা করে। তো এটা কি বর্ণনা করে? হার প্রোগ্রেসিভ থট। দেখো, প্রোগ্রেসিভ মানে কি? যে এটা আস্তে আস্তে প্রোগ্রেস করছে, এই ধরনের যে চিন্তা ভাবনা, সেইটা। তো এটাকে আমরা কিভাবে দেখো আরো বিস্তারিত বলতে পারি, যে তার যেই প্রগতিশীল যে সকল চিন্তাধারা ছিল, কোথায় ছিল? ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার। স্কাল্পচার মানে তো ভাস্কর্য বিদ্যা, তাই না? আর ফিল্ড অফ ভাস্কর্য বিদ্যা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এই সেক্টরটাতে বা এই ক্ষেত্রটাতে, মানে ভাস্কর্য ক্ষেত্রে তার যে প্রগতিশীল চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে কি করে? অ্যাপলি দিয়ে এখানে বোঝানো হচ্ছে যথাযথভাবে। তাহলে দেখো, আমরা এখানে কি বলছি? যে এটি ভাস্কর্য ক্ষেত্রে তার প্রগতিশীল চিন্তাধারাকে যথাযথভাবে কি করে? বর্ণনা করে। আচ্ছা, আশা করছি এইটুকু তোমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি যদি এর পরের অংশটিতে আসি, দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে নভের আহমেদ ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন মানে কি? জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইন এ কালচারালি ইনক্লিনড ফ্যামিলি। দেখো,
এইখানে ইনক্লাইন্ড দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? সংশ্লিষ্ট। কালচারালি মানে কি? সাংস্কৃতিকভাবে সংশ্লিষ্ট বা সংস্কৃতি মনা। তো তিনি ওয়াজ বোর্ন বা জন্মগ্রহণ করেছিলেন কোথায়? সংস্কৃতি মনা একটা ফ্যামিলি বা পরিবারে। সেটা কোথায় ছিল? চট্টগ্রামে ছিল। হোয়ার শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই, দেখো ওয়াজ ইন্সপায়ার্ড মানে কি? অনুপ্রাণিত হয়েছিল, অর্থাৎ যেখানে সে অনুপ্রাণিত হয়েছিল বাই বা দ্বারা, কার দ্বারা? হার মাদার্স স্কিলস। দেখো, যেখানে সে অনুপ্রাণিত হয়েছিল তার মায়ের যে স্কিল বা দক্ষতা সেটার দ্বারা। এখন তার মায়ের দক্ষতাটা কিসে ছিল? দেখো, ইন মেকিং ডলস। ডলস মানে কি? পুতুলের। আর হাউসেস মানে কি? বাড়ি। তার মানে পুতুলের যে বাড়ি বা পুতুলের ঘর তৈরির যে দক্ষতা, সেটার দ্বারা সে অনুপ্রাণিত হয়েছিল। আউট অফ, দেখো ক্লে, তার মানে সেই ঘরগুলো কি দিয়ে তৈরি করা হতো সেটা এখানে বুঝিয়েছে। ক্লে মানে কাদামাটি। অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড উইথ ওয়ার্কিং উইথ 3 ডাইমেনশনাল ফর্মস। তার মানে দেখো, বিকেম ফ্যাসিনেটেড দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? যে সে খুবই আকৃষ্ট হয়েছিল বা মুগ্ধ হয়েছিল উইথ ওয়ার্কিং উইথ 3 ডাইমেনশনাল দিয়ে এখানে বোঝানো হচ্ছে ত্রিমাত্রিক যে রূপ সেইটা। তাহলে দেখো, আমরা এখানে বলেছি যে তিনি তার মায়ের মাটি দিয়ে তৈরি যে পুতুলের ঘর সেটি তৈরির দক্ষতা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ত্রিমাত্রিক রূপ নিয়ে কাজ করার প্রতি কি হয়েছিলেন? মুগ্ধ হয়েছিলেন। এটাই বোঝানো হচ্ছে। তারপর দেখো কি বলছে এখানে, যে অ্যাজ আহমেদ ওয়াজ এডুকেটেড, তার মানে আহমেদ কি হয়েছিলেন? এডুকেটেড বা শিক্ষিত হয়েছিলেন কোথায়? ইন লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স। দেখো, তো এইখানে আমরা এটাকে যদি সহজে বুঝতে চাই, তার মানে দেখো, অ্যাজ দিয়ে তো সাধারণত আমরা বুঝি যেহেতু। তো যেহেতু সে পড়াশোনা করেছিলেন কোথায়? লন্ডন এবং ফ্লোরেন্সে। তো সেখানে পড়াশোনা করার ফলে কি হয়েছিল? দেখো, হার বা তার স্কাল্পচারাল ভোকাবুলারি, অর্থাৎ তার এই ভাস্কর্যের যেই ভোকাবুলারি বা ধারণাটা, ওয়াজ মানে ছিল, কি ছিল? দেখো, বেসড অন, কিসের ওপর ভিত্তি করেছিল? এ কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড ফোক ট্র্যাডিশনস। তার মানে এটা একটা কম্বিনেশন ছিল। কম্বিনেশন মানে কি? সংমিশ্রণ। কিসের সংমিশ্রণ ছিল? ওয়েস্টার্ন আইডিয়া দিয়ে এখানে বোঝানো হচ্ছে পশ্চিমা যেই ধারণা সেইটা, অ্যান্ড ফোক ট্রেডিশন মানে কি? যেই লোক ঐতিহ্য সেইটা। তার মানে দেখো, আহমেদ এই লন্ডনে এবং ফ্লোরেন্সে শিক্ষালাভ করার ফলে তার যে ভাস্কর্য শৈলী সেটা পাশ্চাত্য ধারণা ও লোক ঐতিহ্যের সংমিশ্রণের উপর ভিত্তি করে কি গড়ে উঠেছিল, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, দেখো এখানে বলছে ম্যানি অফ হার আর্টফ্যাক্টস। তার মানে এখানে আর্টিফ্যাক্টস দিয়ে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ তার যেই শিল্পকর্মগুলো ছিল, হ্যাঁ, ম্যানি অফ মানে অনেকগুলো, এদের ভিতরে ওয়ার বেসড অন, দেখো বেসড অন মানে কি? ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? ভিলেজ লাইফ, তার মানে গ্রাম্য যে জীবনধারা বা জীবনযাত্রা, অ্যান্ড ফোক মোটিভস, এবং লোককথা যেটা ছিল। কারণ এখানে ফোক মোটিভস দিয়ে বোঝানো হচ্ছে লোককথা। তার মানে তার অনেকগুলো শিল্পকর্মই, আর্টিফ্যাক্টসগুলো যেগুলো রয়েছে সেগুলো বেসড অন মানে কিসের উপর ভিত্তি করে হয়েছিল? গ্রাম্য জীবন এবং লোককথার উপরে ভিত্তি করে। অফ হুইচ শি ওয়াজ এ কিন অবজার্ভার। দেখো, অফ হুইচ শি ওয়াজ, শি ওয়াজ মানে কি? তিনি ছিলেন। এ কিন অবজার্ভার মানে কি? কিন দিয়ে কি বোঝানো হচ্ছে? তীক্ষ্ণকে বোঝানো হচ্ছে। আর অবজার্ভার মানে হচ্ছে পর্যবেক্ষক। তাহলে দেখো, আমরা এটাকে কিভাবে আরো ডিটেলসে বলতে পারি? যে তার যে শিল্পকর্ম এগুলো তো গ্রাম্য জীবন এবং লোককথার উপর বেস করে নির্মিত হয়েছিল। তো ওইগুলোর তিনি একজন কি ছিলেন? অবজারভার মানে তো আমরা বলছি পর্যবেক্ষক। তাহলে তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বা সূক্ষ্ম পর্যবেক্ষক। এরপরে দেখো কি বলছে, শি অলসো ইনকর্পোরেটেড, দেখো ইনকর্পোরেটেড বুদ্ধিস্ট থিমস ইন হার ওয়ার্কস। তো ইনকর্পোরেটেড মানে কি? অন্তর্ভুক্ত করা। তো তিনি আরও অন্তর্ভুক্ত করেছিলেন কোন জিনিসগুলোকে? বুদ্ধিস্ট যে থিমগুলো রয়েছে সেগুলো, মানে বৌদ্ধদের বা বৌদ্ধদের যে বিষয়বস্তুগুলো সেগুলোকেও তিনি কিন্তু অন্তর্ভুক্ত করেছিলেন কোথায়? ইন মানে মধ্যে। কিসের মধ্যে? হার ওয়ার্কস বা তার কাজের মধ্যে। অ্যান্ড ডেভেলপড অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল। ডেভেলপড মানে কি?
ডেভেলপ মানে হচ্ছে তিনি গড়ে তুলেছিলেন, বা এরকম আমরা বোঝাতে পারি। অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল মানে একটা একক স্টাইল বা শৈলী, স্বতন্ত্র শৈলীও আমরা বলতে পারি। দ্যাট ডিপিক্টেড, দেখো ডিপিক্টেড মানে কি, যা বর্ণনা করেছিল বা বর্ণনা করতো কোন জিনিসটাকে, দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন। দেখো এক্সপিরিয়েন্স মানে কি, অভিজ্ঞতা, অর্থাৎ যেটা বর্ণনা করেছিল নারীদের অভিজ্ঞতাকে। দেখো আমি যদি আরো সহজে এটাকে উপস্থাপন করতে চাই, তাহলে এটার বাংলাটা হবে অনেকটা এরকম, যে তিনি তার শিল্পকর্মে বৌদ্ধ বিষয়বস্তু কি করেছিলেন, অন্তর্ভুক্ত করেছিলেন, এবং নারীদের অভিজ্ঞতা তুলে ধরে একটি স্বতন্ত্র শৈলী গড়ে তুলেছিলেন। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে আমাদেরকে, যে ইন আগস্ট 1960, তার মানে 1960 সালের আগস্টে কি হয়েছিল দেখো, নভেরা আহমেদ হ্যাড হার ফার্স্ট সোলো এক্সিবিশন। দেখো নভেরা আহমেদ হ্যাড বলতে এখানে বোঝানো হচ্ছে তিনি করেছিলেন তার প্রথম, সোলো মানে কি একক, আর এক্সিবিশন মানে কি প্রদর্শনী, অর্থাৎ তিনি তার একক প্রদর্শনী করেছিলেন, অর্গানাইজড অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ সেটা আবার কি করা হয়েছিল, অর্গানাইজ বা আয়োজন করা হয়েছিল অন দ্য গ্রাউন্ড ফ্লোর মানে কি নিচতলায়, কোথাকার, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি। নাও মানে কি বর্তমানে, এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। আচ্ছা দেখো 1960 সালের আগস্ট মাসে এই কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নিচতলায় এই নবের আহমেদের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট, দেখো এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন, তার মানে এটা কি ছিল, এটা ছিল প্রথম সোলো বা একক, স্কাল্পচার মানে কি ভাস্কর্য, আর এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, তার মানে একক ভাস্কর্য প্রদর্শনী ছিল বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ, তার মানে বাংলাদেশের মধ্যে প্রথম এইটা ছিল। তখন দেখো দেন এটা কি ছিল, ইস্ট পাকিস্তান, মানে এটা পূর্ব পাকিস্তানের, বা আমরা যদি বর্তমান বাংলাদেশ বলি, তাহলে প্রথম কোনো ভাস্করের একক প্রদর্শনী ছিল এটা। ইট ওয়াজ ইনগুরেটেড, দেখো ইট ওয়াজ ইনগুরেটেড মানে কি, এটা উদ্বোধন করা হয়েছিল বাই, দ্বারা, কার দ্বারা, জেনারেল আজম খানের দ্বারা। সে কোথাকার জেনারেল ছিল, দেখো বলেছে অফ দ্য পাকিস্তান আর্মি। হু ওয়াজ, যিনি ছিলেন, কি ছিলেন, সো ইমপ্রেসড, ইমপ্রেসড মানে কি অভিভূত, যিনি এতটাই অভিভূত ছিলেন উইথ হার ওয়ার্ক, তার কাজ নিয়ে, দ্যাট হি গেভ হার এ গ্র্যান্ট অফ 10,000 টু প্রমোট, প্রমোট মানে কি প্রচার করা, স্কাল্পচার মানে ভাস্কর্যকে প্রচার করার জন্য, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, তার মানে দেখো এটা একটা আর্ট বা শিল্প হিসাবে প্রচার করার জন্য তিনি কি দিয়েছিলেন, 10,000 রুপি দিয়েছিলেন, আমরা এটা বলতে পারি। শি ইউজড, ইউজড মানে কি ব্যবহার করতেন, অর্থাৎ তিনি কি ব্যবহার করতেন, সিমেন্ট, উড বা কাঠ, প্লাস্টার অ্যান্ড স্টোন এবং পাথর, ফর দ্য ম্যাটেরিয়াল ফর হার স্কাল্পচার। দেখো তার মানে হচ্ছে তার যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের জন্য তিনি ব্যবহার করেছিলেন কি, সিমেন্ট, কাঠ, প্লাস্টার এবং পাথর, এইগুলো। ইন দ্য আর্লি 1960s, অর্থাৎ 1960-এর শুরুর দিকে, আপন দ্য পাকিস্তান আর্ট কাউন্সিল ইনভাইটেশন, দেখো তার মানে 1960-এর যে শুরুর দিকে, তখন কি হয়েছিল, দেখো এই পাকিস্তান আর্ট কাউন্সিলের একটা ইনভাইটেশন মানে কি আমন্ত্রণে, শি মুভড টু ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ তিনি মুভ করেন কোথায়, ওয়েস্ট পাকিস্তানে বা পশ্চিম পাকিস্তানে, অ্যান্ড প্রডিউসড ম্যানি ওয়ার্কস দেয়ার, এবং প্রডিউসড মানে কি করেছিলেন, ম্যানি ওয়ার্কস মানে কি অনেক কাজ, দেয়ার মানে হচ্ছে সেখানে। তাহলে দেখো আমরা এখানে বলেছি কি, যে 60-এর দশকের প্রথম দিকে তৎকালীন পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে তিনি এই পশ্চিম পাকিস্তানে চলে যান, এবং সেখানে তিনি কি করেন, অনেক কাজ করেন। আচ্ছা, এখানে দেখো বলেছে কি, যে ইন 1962, তার মানে 1962-র দিকে, শি ট্রাভেলড, ট্রাভেলড মানে কি ভ্রমণ করেছিলেন, তাহলে তিনি ভ্রমণ করেছিলেন কোথায়, টু মুম্বাই। তো উনি মুম্বাইতে কেন গিয়েছিলেন, টু লার্ন ভারতনাট্যম, তার মানে এই ভারতনাট্যম শিখতে তিনি 1962-তে কোথায় যান, মুম্বাই যান।
অ্যান্ড বা এবং এ ইয়ার লেটার মানে 1 বছর পরে মুভ টু উনি চলে যান কোথায়? প্যারিসে। হোয়ার শি রিমেইনড যেখানে তিনি ছিলেন ফর দ্য রেস্ট অফ হার লাইফ। রেস্ট মানে কি? বাকি। অর্থাৎ তার বাকি জীবনের জন্য বা বাকি জীবনটা তিনি সেখানেই ছিলেন। কোথায়? ওই যে প্যারিসে তিনি গিয়েছিলেন ওখানে। তারপর দেখো কি বলেছে আমাদেরকে যে শি লিভড মানে তিনি বাস করেছিলেন ইন থাইল্যান্ড মানে থাইল্যান্ডে বাস করেছিলেন ফ্রম থেকে কি থেকে 1968 টু 1970 তার মানে 1968 থেকে 70 পর্যন্ত তিনি কোথায় বাস করতেন? থাইল্যান্ডে বাস করতেন। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সোলো এক্সিবিশন এবং তার দ্বিতীয় যেই একক যে প্রদর্শনী সেটা তিনি করেন কোথায়? ইন ব্যাংককস অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজ ইন 1970। তাহলে দেখো তিনি 1968 থেকে 70 পর্যন্ত কোথায় বাস করেন? থাইল্যান্ডে বাস করেন এবং 1970 সালে এই ব্যাংককের অ্যালায়েন্স প্রসেসে তার দ্বিতীয় যেই একক প্রদর্শনী সেইটা তিনি করেন। আচ্ছা, অ্যাট দ্যাট টাইম এটার মানে কি? সেই সময়ে শি ওয়াজ ইউজিং মানে তিনি ব্যবহার করতেন রিমেইনস মানে অবশিষ্ট অংশগুলো ফ্রম প্লেন ক্র্যাশেস। কোথা থেকে? প্লেন বা বিমানের যেই কি বলা যায় ধ্বংসাবশেষগুলো ছিল সেগুলো তিনি ব্যবহার করতেন। অফ আমেরিকান এয়ারপ্লেনস অর্থাৎ আমেরিকান বিমানের ধ্বংসাবশেষ ফ্রম কোথা থেকে? দ্য ভিয়েতনাম ওয়ার তার মানে ভিয়েতনাম যুদ্ধের যে ধ্বংসাবশেষগুলো ছিল আমেরিকান বিমানের সেগুলো দিয়ে তিনি কি তৈরি করেন? তিনি কিন্তু ভাস্কর্য তৈরি করেন সেই সময়। তারপর বলেছে দেখো যে নভেরা আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার তার মানে যারা অরিজিনাল বা মৌলিক ডিজাইনার বা কি বলা যায় এটাকে যে নকশাকার ছিলেন তাদের মধ্যেই নভেরা আহমেদ একজন ছিলেন। অফ দ্য শহীদ মিনার তো এই শহীদ মিনারের যারা অরিজিনাল ডিজাইনার দেখো ইন হুইচ শি কোলাবোরেটেড মানে কি? একসাথে কাজ করা উইথ হামিদুর রহমান। তার মানে দেখো শহীদ মিনারের যে মূল নকশাকার যারা ছিল তাদের একজন ছিলেন যেটিতে তিনি কি করেছিলেন? এই হামিদুর রহমানের সাথে কাজ করেছিলেন। আচ্ছা, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দেখো ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে কি? তিনি পুরস্কৃত হয়েছিলেন কোন পুরস্কারে? 21শে পদকে ইন 1997 তার মানে 1997 সালে ইন অ্যাবসেন্সিয়া। তার মানে ইন অ্যাবসেন্সিয়াতে এখানে বোঝানো হচ্ছে অনুপস্থিতিতে। তো তার অনুপস্থিতিতে তাকে 1997 সালে কি দেয়া হয়েছিল? 21শে পদক দেয়া হয়েছিল। অ্যান্ড অ্যান এক্সিবিশন মানে একটা প্রদর্শনী ওয়াজ অ্যারেঞ্জড দেখো অ্যারেঞ্জ মানে কি? আয়োজন করা। তাহলে ওয়াজ অ্যারেঞ্জড মানে কি? আয়োজিত হয়েছিল ফ্রম হার ওয়ার্কস মানে তার কাজের থেকে লেফট বিহাইন্ড ইন ঢাকা মানে সেটা ঢাকাতে তার যে কাজগুলো রেখে যাওয়া ছিল সেগুলো নিয়ে ইন এপ্রিল টু মে 1998 তার মানে দেখো এখানে মেইনলি যেটা বোঝানো হচ্ছে যে 1997 সালে তাকে তার অনুপস্থিতিতে 21শে পদক প্রদান করা হয় এবং 1998 সালের এপ্রিল মে মাসে ঢাকায় তার রেখে যাওয়া কাজগুলোর একটা প্রদর্শনীর কি করা হয়? আয়োজন করা হয়। তো দেখো আমরা এতক্ষণ যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তার উপরে আমি যেই মোটামুটি কঠিন যে ওয়ার্ডগুলো পেয়েছি সেই ওয়ার্ডগুলো বাংলা মিনিং সিনোনিম অ্যান্টোনিম সব কিছুই কিন্তু আমি এইখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে এগুলো একটু ভালোভাবে নিজে নিজে স্টাডি করা। তার কারণ হচ্ছে দেখো ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে পড়েছে কোন মিনিংটা তার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে একটা সিনোনিম কি হতে পারে অ্যান্টোনিম কি হতে পারে এইগুলো শিখলে আমার মনে হয় ইংলিশে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। তো এই ভোকেবসগুলো অবশ্যই অবশ্যই বাসায় তুমি নিজে নিজে স্টাডি করার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে এগুলো স্টাডি করলে এই প্যাসেজটা তোমার কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি। তো ভালোভাবে প্যাসেজ বোঝার জন্য আমি মনে করি আসলে ভোকাবুলারির কোনো বিকল্প নেই। যত স্ট্রং তোমার ভোকাবুলারি হবে ততটাই ভালো কিন্তু তুমি ইংলিশে করতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।